নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, আজকের বিষয়টা কিন্তু রাজনৈতিক আলোচনা নয়, আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। সম্প্রতি দিল্লি থেকে একটি ভয়ঙ্কর ঘটনা উঠে এসেছে। সেখানে এক যুবক একজন আইআরএস অফিসারের কন্যাকে ধর্ষণ করে খুন করেছে। পুলিশ যখন ঘটনার তদন্তে নামে তখন একের পর এক হারিম ঘটনা উঠে আসে। সে অভিযুক্ত যুবকের নাম হচ্ছে রাহুল মিনা। তার বয়স হচ্ছে 19 বছর। তিনি দিল্লিতে, দক্ষিণ দিল্লির একজন আইআরএস অফিসার অর্থাৎ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন আমলা, তার বাড়িতে পরিচারকের কাজ করতেন। অভিযোগ, তারই কন্যাকে 22 বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করে খুন করে সে। এবার এর পেছনে কি কোনো প্রেম বিনায়ক সম্পর্ক রয়েছে? আদতে কিন্তু না। এর নেপথ্যে যে তদন্তে পুলিশ যে তথ্য খুঁজে পেয়েছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। কি? অনলাইন গেম। হ্যাঁ, একদম ঠিক শুনলেন, অনলাইন গেমের নেশায় কিন্তু ওই যুবক নিজের যে বাড়িতে কাজ করতেন তার কন্যাকে ধর্ষণ করে খুন করেছে। এবং পুলিশ তদন্ত নেমে আরও জানতে পারে যেই রাতে এই ঘটনাটি ঘটেছে তার ঠিক কয়েক ঘন্টা আগে ওই যুবক আরেকজন মহিলাকে ধর্ষণ করেছিলেন, এবং সেই মহিলা নাকি তার বন্ধুরই বউ। এই পুরো ঘটনাটা সামনে আসার পর সবাই চমকে উঠেছে। কি এই ঘটনা তা নিয়ে আজকে বিশ্লেষণ। রাহুল মিনা দিল্লিতে যে বাড়িটি আমি বললাম আইআরএস এর অফিসারের বাড়িতে বহু বছর ধরেই কাজ করতেন। মাসে 15 থেকে 20 হাজার মতো তিনি টাকা পেতেন এবং সেই সঙ্গে কিছু বোনাসও পেতেন। কিন্তু রাহুলের কিছু অভ্যাস ছিল, বদ অভ্যাসও বলা যেতে পারে। সেটা হচ্ছে অনলাইন গেম খেলা। এবার অনলাইন গেম খেলা বদ অভ্যাস বা অভ্যাস এটা আমি মানছি না, যার যেভাবে বিষয়টা নেয়। কিন্তু অনলাইন গেমে টাকা ইনভেস্ট করাটা, এর ফলে রাহুলের হাতে টাকা ছিল না। সে কখনো বাড়ির মালিকের থেকে টাকা নিত, কখনো বন্ধুদের থেকে টাকা নিত, কখনো আশেপাশের দোকানদার এদের থেকে টাকা নিত। এবার এই করতে করতে রাহুলের প্রায় দেনা বেড়ে যায় এবং একসময় ওই যে বাড়িতে সে কাজ করতো তার আশেপাশের লোকজন এসে সেই বাড়ির মালিক অথচ আইআরএস অফিসারের বাড়িতে আসে এবং অভিযোগ করে যে আপনাদের বাড়িতে যে পরিচারকের কাজ করে সে আমাদের থেকে প্রচুর টাকা ধার নিচ্ছে, সে ধার আর মেটাতে পারছে না। এই নিয়ে আইআরএস অফিসার রাহুলকে ডাকে এবং প্রকাশ্যে তাকে বকাঝকা যেটা করে, তুমি কেন এর থেকে টাকা নিচ্ছ ভাই, তুমি এই অভ্যাস ছাড়ো, তুমি সবার থেকে টাকা নিয়ে বেড়াচ্ছ, টাকা উড়িয়ে বেড়াচ্ছ, সবাই আমার কাছে কমপ্লেন করছে, এই করছে এই করছে। এবং তারপর রাহুলকে সম্ভবত কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। রাহুল তারপর ফিরে আসে নিজের গ্রামে আলোয়ারে এবং সেখানে নাকি এক বন্ধুর বিয়েবাড়িতে সে অংশ নেয়। ঘটনাটা মন দিয়ে শুনবেন কতটা সাংঘাতিক। এবং সে বিয়েবাড়িতে অংশ নেওয়ার পর সে কোথাও একটু ফিরে যায়। পুলিশ তদন্তে জানতে পেরেছে সেখান থেকে আবার সে রাহুল ওই বন্ধুর বাড়ি আসে। সেখানে সে বন্ধুর বউকে অর্থাৎ স্ত্রীকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর সেই যে মোবাইলগুলি রয়েছে, স্ত্রীর মোবাইল, বন্ধুর মোবাইল এবং নিজের মোবাইল, 3টে মোবাইল তুই আরেক জায়গায় বিক্রি করে দেয়। সেখান থেকে কিছু টাকা পায়। কেন বিক্রি করে? যাতে লোকেশন ট্র্যাক করতে না পারে। এবং গোটা অপরাধের সময় বন্ধু বাড়িতে ছিল না, সেটা রাহুল জানতো। সেই সুযোগে সেই স্ত্রীর ওপর অত্যাচার করে। পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে একটি ক্যাব তারপর বুক করে সেই দিল্লির পুরনো যে মালিকের বাড়ি সেখানে আসে এবং কোনোভাবে সেই ক্যাব চালককে ফাঁকি দেয়, ক্যাব চালকের টাকা মেটায় না। এবার সেই আইআরএস অফিসারের বাড়িতে যখন রাহুল আসে সেই সময় সেই আইআরএস অফিসার বাড়িতে ছিলেন না, ছিলেন তার মেয়ে। রাহুল আগের থেকে বিষয়টি জানত। পুলিশ এখন তদন্তে জানতে পেরেছে রাহুল ওই বাড়ির যে মেয়েটি ছিলেন, ভিকটিম মেয়ে, তার সঙ্গে তর্কাতর্কি শুরু করে, তাকে কিছু টাকা দিতে বলে। স্বাভাবিকভাবে ওই তরুণী মানে রাজি হয়নি, কারণ এর আগেও রাহুল প্রচুর টাকা নিয়ে গেছে মেয়েটাই নিয়ে এবং রাহুলের ইমেজ ওই পাড়ায় অত্যন্ত খারাপ। তারপরেই নাকি রাহুল ওই তরুণীর ওপর হামলা করে এবং তাকে মারধর করে এবং তাকে ধর্ষণ করে, শেষে খুনও করে। আর সাংঘাতিক বিষয় উঠে এসছে। তারপর সেখান থেকে লুটপাট করে পালে। এরপরেই যখন বাড়ির লোকজন আসে সেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখতে হয়ে পুলিশকে ডাকে। বাড়ির লোক স্বাভাবিকভাবে ভেঙে পড়েছে গোটা বিষয়টি ঘিরে, কারণ একসময় যে পরিচালকের কাজ করতো সে এই ঘটনা ঘটাবে সেটাকে কল্পনাও করতে পারেনি। পুলিশ তদন্তে নেমে বুঝতে পারে রাহুলের কাজ, রাহুলকে তুলে নেয়। তো রাহুল পুলিশে যারা জানায় ওই মহিলাকে মারতে চায়নি, আমি টাকা চেয়েছিলাম, হাতাহাতিতে মারা গেছে। কিন্তু পুলিশের অনেক সন্দেহ হয়। পুলিশ ঘটনাটা গভীরে যায়, রাহুল কোথায় কোথায় ছিল পুরোপুরি খোঁজ শুরু করে। তারপর পুলিশ জানতে পারে রাহুল ওই দিন রাতে একটি নয় 2টি ধর্ষণ করেছে। একজন বন্ধু স্ত্রীকে, আরেকজন যে বাড়িতে কাজ করতো তার মেয়েকে, তার মধ্যে একজনকে খুন করেছে। গোটা ঘর এবং যে বন্ধুর বাড়ি যে এই ঘটনাটা ঘটেছে তারাও বিষয়টি ভেবাচাকা খেয়ে যায় এবং তারা স্বাভাবিকভাবে পুলিশের কাছে যাওয়ার আগেই পুলিশই তাদের কাছে চলে আসে। এবং এই বিষয়টি সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, অনলাইন গেমের নেশা এক যুবক এমন কার্যকলাপ কী করে করতে পারে যে অনলাইন গেমের নেশা টাকা চাই তার জন্য সে মানে খুন খারাপি থেকে শুরু করে এমন জঘন্য অপরাধ সে করতে পারে। দেখুন, গেমের নেশা
আমি যা বলবো যুব সমাজের মধ্যে অনেকটাই ঢুকে গেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, যে গেমের নেশা কোনো অসৎ উপায় না ব্যবহার করা হোক সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমি অনেক দেখেছি বাবা মা গেম না খেলতে দিয়ে মোবাইল গেমিং সেই মানে বাচ্চাদের আত্মহননের শিকার হয়ে যায়, এবং বহু আমি দেখেছি। কয়েকদিন আগেই দেখলাম একটি বাড়িতে 3জন কিশোরী একই ঘটনা ঘটেছে। তাই নিজেদের মানে বাড়ির যারা থাকবে তাদের কাউন্সিলিং করানো অত্যন্ত জরুরি। যদি দেখেন যে একটু অতিরিক্ত অ্যাডিক্ট হয়ে যাচ্ছে কোনো নির্দিষ্ট গেমের প্রতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাড়িতে কিন্তু এটা দরকার যে মানে যদি দেখেন বাচ্চা কোনো একটা নির্দিষ্ট কিছুর ওপর অত্যন্ত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সেই সেই জিনিসটার বাইরেই সে বেরোতে চাইছে না, বাইরের জগৎ বলে একটা রয়েছে। গেমিং খেলা মানে সময় কাটানোর জন্য ঠিক আছে, কিন্তু শিশু মনে অত্যন্ত কড়া প্রভাব ফেলে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে আবার গেমিং খেলেন যে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে মোটা টাকা কামানো, কিন্তু একটা কথা বলে দিই, বর্তমান যুগে এই মানে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে গেমিং ইয়েতে অনেক কিন্তু কম্পিটিশান বেশি, ফলে এই চত্বরটায় মানে আসার আগে কিন্তু ভাবনা চিন্তা ঠিকমতো রেখেই করে আসা উচিত। হ্যাঁ, ভারতে যে টপ 10 ইউটিউবার্স রয়েছে যারা বেশি টাকা আয় করে, কোটি কোটি টাকা মাসে পান, তাদের মধ্যে গেমার রয়েছে, কিন্তু কেউ অসৎ উপায় কিন্তু ব্যবহার করে না। ভারতে প্রচুর মানে নর্মাল যে গেম সেগুলো কিন্তু অসৎ উপায় ব্যবহার করা হয়, যেখানে প্রচুর টাকা লাগানো হয়, অসৎ উপায় কারুকার্য করা হয়। এই রাহুল মিনার যে কাণ্ড কারখানা করেছে দিল্লি জুড়ে এবং তার বন্ধুর বাড়িতে, তা কিন্তু চমকে দেওয়ার মতো। পুলিশ এখন আরও খুঁজছে যে রাহুল আগেও এরকম কিছু করেছে কিনা। সবে ঘটনাটা হয়েছে রাহুল আগেও এরকম করেছে কিনা। একটি সূত্রে জানা গেছে রাহুল নাকি মাঝে মাঝে যৌনপল্লীতেও যেত, সেখানে টাকা ওড়াতো, এবং প্রচুর এলাকায় নাকি প্রচুর জনের কাছে সে ধার দেনা করে রয়েছে, এবং মালিক তাকে ছেড়ে দেওয়ার পরে তার মনে রাগ উঠে যায়। তারপরেই নাকি মালিকের মেয়ের উপর হামলা করে, ওই যে ঘটনাটা একটু আগে আমি আপনাদের বললাম, এবং সেই যুবতীকে ধর্ষণের পর তাকে খুন করে। গোটা ঘটনার সামনে আসার পরেই মানে চমকে গেছেন সকলে, কি করে রাহুল যে বদিতে এত বছর ছিল, খেত শুতো সব কিছু তার দেখভাল করতো, সে রাহুল কি করে এতটা সাংঘাতিক হয়ে গেল। রাহুল এমনকি যখন জবানবন্দি দিচ্ছে তখনও ওই তরুণীকে দিদি বলেই সম্বোধন করেছে পুলিশকে। সে জানিয়েছে দিদিকে আমি মারতে চাইনি, কিন্তু ঘটনাটা হয়ে গেছে। তাই রাহুলের এত নিষ্পাপ মনের দিকে কিন্তু মানে ভুলে যাওয়া উচিত না। রাহুল কিন্তু অত্যন্ত মানে দুরন্তর এক সাংঘাতিক কাণ্ড করেছে, এবং এর জন্য কড়া শাস্তি পাওয়ার দরকার। তাই আপনাদেরও আমি সতর্ক করছি, আগামী দিনে এই সব বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। কাদের রাখছেন, তারা কি করছে, তারা কোনো বদ অভ্যাস আছে কিনা, এই সব বিষয়ে কিন্তু সজাগ এবং সতর্ক থাকা জরুরি। তা না হলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। দিল্লির যে IRS অফিসার আমলার বাড়িতে যেটা হলো, সেটাই কিন্তু এই ঘটনার প্রকৃষ্ট উদাহরণ। আজকের এপিসোড এই পর্যন্তই। আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।